নমস্কার, বাংলা বার্তার আজকে বিকেলের বিশেষ প্রতিবেদন। নান্টু ঘোষ গ্রেফতার। পানিহাটির সেই কুখ্যাত ক্রিমিনাল বিধায়ক ছিলেন, তিনি গ্রেফতার হয়েছেন। নতুন খবর নয়, সমস্ত সংবাদ মাধ্যম সেটা সম্প্রচার করেছে। ইতিমধ্যে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ বেশ কিছুদিন আগে যখন গ্রেফতার হয়েছিলেন, পানিহাটির মানুষের, বাংলার মানুষের প্রশ্ন ছিল নির্মল ঘোষ গ্রেফতার হচ্ছেন না কেন, কবে হবেন। শেষ পর্যন্ত নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর এবং শেষ পর্যন্ত উড়িষ্যা থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে, এমনই খবর। তার দোসর সঞ্জীব মুখোপাধ্যায়, তার দোসর সোমনাথ দে গ্রেফতার হচ্ছেন না কেন প্রশ্ন অনেকের। অচিরেই হয়তো গ্রেফতার হবেন। যা খবর, শেষ পর্যন্ত সোমনাথের খোঁজে রাজ্য পুলিশ পৌঁছে গেছে ব্যাঙ্গালোরে। আর যা খবর, সঞ্জীব মুখোপাধ্যায়ের খোঁজে রাজ্য পুলিশ পৌঁছে গেছে পাঞ্জাবে। খবরটা সংগ্রহ করেছি, আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে দেওয়া দরকার। সঞ্জীব মুখোপাধ্যায় একসময় সিপিএমের কাউন্সিলর ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে ঝাঁপ দিয়েছিলেন এবং অভয় হত্যাকাণ্ডের পর সেই অভয়ের দেহ লোপাটের ক্ষেত্রে এরাও সংযুক্ত ছিলেন। পানিহাটি মহাশ্মশানে গিয়ে এই সঞ্জীব মুখোপাধ্যায় সই করেছিলেন। সেই সঞ্জীবের খোঁজে যা খবর, শেষ পর্যন্ত রাজ্য পুলিশ পাঞ্জাবে পৌঁছেছে এবং সোমনাথ দে তার কন্যার কাছে ব্যাঙ্গালোরে পৌঁছেছেন। তার খোঁজে রাজ্য পুলিশ শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরে পৌঁছেছেন, এমনও খবর। যে কোনো মুহূর্তেই হয়তো আমরা খবর পাবো সোমনাথ দে গ্রেফতার হচ্ছেন বা সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার হচ্ছেন। গ্রেফতার ইনএভিটেবল। কবে হবেন, কখন হবেন, সেটা সময় বলবে। আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি অন্য একটা নির্দিষ্ট বিষয় নিয়ে। দেখুন, নির্মল ঘোষ গ্রেফতার হওয়াতে অখুশি এমন লোকের সংখ্যা পানিহাটি কেন, সারা পশ্চিমবঙ্গে আপনারা কেউ পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট, সবথেকে বেশি টাকা কেষ্টমণ্ডলের পর, জ্যোতিপ্রিয় মল্লিকের পর নির্মল ঘোষ তুলে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার জন্য তিনি যে উপঢৌকও দিতেন, তার রিটার্ন গিফটও দিনের পর দিন পেতেন। এগুলো সব অবিসংবাদিত সত্য। কিন্তু নির্মল ঘোষ যে কারণে গ্রেফতার হয়েছে, শুধুই কি সেটা গ্রেফতারির কারণ হওয়া উচিত? না। নির্মল ঘোষ গ্রেফতার হয়েছেন অভয় হত্যাকাণ্ডে দেহ লোপাটের ক্ষেত্রে যে এফআইআর হয়েছে, যে তার বাড়ির বিনা অনুমতিতে, তার অভয়ের বাবার বিনা অনুমতিতে তার দেহ তার বাড়ি থেকে মহাশ্মশানে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত দাহ করিয়ে, দুটি বডি টোপকে সেই দেহ দাহ করিয়ে ওয়েল ডান বয়েজ, সেই কুখ্যাত শব্দবন্ধ সারা ভারতবর্ষে মিডিয়া, সারা পৃথিবীর মানুষ সেটা শুনেছে, সেটা ভাইরাল হয়েছে। সেই নির্মল ঘোষের গ্রেফতারির জন্য অপেক্ষা হচ্ছিল। শেষ পর্যন্ত 90 দিন বাদে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করলো। কিন্তু এই গ্রেফতারিতে দুটো প্রশ্ন আমার মনে বারবার দেখা দিচ্ছে। এই গ্রেফতারিটা তো করা উচিত ছিল সিবিআইয়ের, কেননা এই দেহ লোপাটের পার্টটা হচ্ছে অভয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে। ভালো করে খেয়াল করে দেখুন, অভয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহ জোর করে নিয়ে গিয়ে দাহ করাটা ছিল তথ্য লোপাটের একটা পার্ট, একটা অংশ। নির্মল ঘোষ পানিহাটির কন্যা বলে অভয়ের জন্য আর্জি করে দৌড়ে গেছেন, এটা তো নয়, ভাবার কোনো কারণ নেই। হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য টপমোস্ট লেভেল, পলিটিক্যাল লেভেল। কে তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল? কোথা থেকে তিনি ফোন পেয়েছিলেন? নির্মল ঘোষের ফোনটা নিয়ে কি কাস্টোডিয়াল ইন্টারোগেশন সিবিআই করতে পারত না? সীমাবাবু যারা করতে পারতেন না, সম্পদ নিনারা করতে পারতেন না? কেন করেননি সিবিআই সেদিনকে? কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন নির্মল ঘোষের হয়নি? তার তথ্য লোপাট করা, অর্থাৎ বডি দাহ করাটা তথ্য লোপাটের একটি পার্ট। সিবিআই সেই কাজটা করেনি কেন? সিবিআইও তো কাস্টোডিয়াল ইন্টারোগেশনের মধ্যে সিবিআইয়ের অফিসারদেরও ফেলা উচিত রাজ্য পুলিশে। জানি না সেদিকে যাবে কিনা। দেখুন, নির্মল ঘোষ কারোর ইনস্ট্রাকশন ফলো করেছেন। তিনি ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, রাত 2টো পর্যন্ত তিনি জেগেছিলেন, এই এন্টায়ার পার্টটা তিনি নিজেও স্বীকার করেছেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে কি নির্মল ঘোষ এই কাজটি করেছিলেন? যদি সেটা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ডাকা হবে রাজ্য পুলিশের তরফ থেকে বা সিআইডির তরফ থেকে? শেষ পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে, করা তো উচিত। কেন করা হয়নি? বাংলার মানুষের তো প্রশ্ন, কেন সিবিআই করেনি? কেন নির্মল ঘোষকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নেয়নি? দেখুন, অভয় হত্যাকাণ্ডের দুটো পার্ট, একটু ভালো করে ভেবে দেখুন। দুটো পার্ট। একটি পার্ট হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ, অর্থাৎ সেই দিন বিনীত গোয়েল, মুরলীধরন তখন গোয়েন্দা প্রধান ছিলেন, তাঁরা আর্জি করে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। বডিটা তারপর এতে টালা থানা হয়ে শেষ পর্যন্ত নাটাগড়ে অভয়ের বাড়িতে পৌঁছয়। এই পার্টটাতে অংশীদারিত্ব ছিল কিন্তু পুলিশেরও, অর্থাৎ পুলিশ এই বডিটাকে প্র্যাকটিক্যালি সেই গাড়িতে সম্ভবত ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায় বা সোমনাথ দে সম্ভবত ছিলেন। সঞ্জীব মুখোপাধ্যায় অভয়ের বাবা মাকে আগলে বসেছিলেন যাতে তারা বাধা দিতে না পারেন টালা থানার মধ্যে।
টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছিল, দীর্ঘদিন তিনি জেল খেটেছিলেন। সেই টালা থানার ওসিকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রকাশ্যে নারায়ণ সরব নিগমের উপস্থিতিতে নার্সিংহোমগুলোকে ভৎসনা করার ব্যবস্থা করেছেন। এগুলো তো সব তথ্য, যে তথ্যগুলো তো বাঙালি ভুলতে পারে না। ফলত সেইখানে দাঁড়িয়ে এই এন্টায়ার অপারেশনের পার্টে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়ের ফেক প্রেস কনফারেন্স, অভিষেক গুপ্তা ডিসি নর্থের তৎকালীন তিনি গিয়ে অভয়ের বাবাকে গিয়ে করিডোরে টাকার অফার করা, ফলত এই তিনজন সাসপেক্টেড অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা তিনজনই কিন্তু সাসপেনশনের আওতায় রয়েছেন। ফলত পুলিশের ভূমিকাটাকেও কিন্তু ইনভেস্টিগেট করার, তদন্তের মধ্যে নিয়ে আসার চেষ্টা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা করেছেন। এক, দ্বিতীয়ত এবার নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দেকেও ইন্টারোগেশনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। নির্মল ঘোষে যখন ইন্টারোগেশন রাজ্য পুলিশ করবে বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট করবে বা গোয়েন্দা প্রধানরা করবেন, তখন তো নিশ্চিতভাবে তার কাছে জানতে চাইবেন যে আপনি তো শতপ্রণোদিত হয়ে অভয়া মারা গেছে বলে আপনি আর্জি করে ছোটেননি, বহু মানুষ মারা যান, বিধায়করা কি হসপিটালে ছোটেন, আপনি ছুটেছিলেন, কেন ছুটলেন, কে ইনস্ট্রাকশন দিয়েছেন? তিনি নিশ্চিতভাবে স্বীকার করতে বাধ্য হবেন যে কে তাকে ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন। তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে? এটা গেল একটা দিক। অন্য দিকটা হচ্ছে পুলিশের ইন্টারোগেশনের বার্তা। আমি তো বললাম যে শেষ পর্যন্ত বিনীত গোয়েলরাও শেষ পর্যন্ত গ্রেফতারির আশঙ্কা হয়তো করছেন, কিন্তু সেটার জন্য কেন্দ্রীয় স্তরেও অনুমোদন দরকার। আমাকে একটা অন্য জিনিসও ভাবাচ্ছে। দেখুন, নির্মল ঘোষের এই পার্টটাতে নির্মল ঘোষ কিন্তু বেশি দিন জেলের মধ্যে থাকতে পারবেন না। অর্থাৎ শেষ পর্যন্ত তার বয়সজনিত কারণে তার আইনজীবীরা হয়তো তার জামিনের ব্যবস্থা করে নেবেন, যে তথ্য প্রমাণ লোপাটের একটা অংশীদারিত্ব আপনি নিয়েছিলেন, আপনি স্বীকার করুন, প্রকাশ্যে জানান, এবং তার ভিত্তিতে আমরা বাকি তদন্তটা এগিয়ে নিয়ে যাব। কিন্তু তাহলে নির্মল ঘোষ যদি ছাড়া পেয়ে যান, তাহলে জনমানুষে কিন্তু একটা অন্যই খারাপ ইম্প্যাক্ট পড়বে। আমার নিজের ধারণা আরও একাধিক কেস তার বিরুদ্ধে হয়েছে, যেমন 18 লক্ষ টাকা একজন প্রমোটারের কাছ থেকে ঘুষ নেওয়া, যে প্রমোটার আবার তার বাড়িতেই বসে থাকতেন, মিস্টার মুখোপাধ্যায় বলে একজন প্রমোটার। আবার লটারি স্ক্যাম, লটারির টিকিট ছিনতাই করে নেওয়া, সেটা নিয়ে অবশ্য তার পুত্র তীর্থঙ্কর ঘোষ তিনি এখন জেলে রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা চলছে যে এবার পিতা পুত্র কি এক ক্ষোভে থাকবেন, পুত্র পিতার দেখাশোনাটা করবেন জেলের মধ্যে, সেটা তো সময় বলবে। কিন্তু নির্মল ঘোষকে গ্রেফতার করে যে নিয়ে আসা হচ্ছে, তাহলে কি তিনি খড়দহ থানার কোনো একটা নির্দিষ্ট সেলে মাটিতে শুয়ে থাকবেন, মাটিতে বসে থাকবেন? সেই দিনটা দেখার জন্য পানিহাটি অপেক্ষা করছে। কিন্তু পানিহাটিতে আরও একটা প্রশ্ন আছে। নির্মল ঘোষ যে অপরাধ পানিহাটির মাটিতে বছরের পর বছর করেছেন, এন্টায়ার পানিহাটিটাকে বিক্রি করেছেন, বেচেছেন, এবং বলা বাহুল্য আজকে অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন, তারাও কিন্তু এই বেচার অংশীদার ছিলেন। এক শ্রেণীর বামপন্থীরা এই নির্মল ঘোষের এই তোলাবাজির অংশীদারিত্ব অস্বীকার করতে পারবেন? এই জামাই ভগ্নিপতি বা শালা ভগ্নিপতি, এই জাতীয় যে ইকুয়েশনসটা পানিহাটির মাটিতে এই শব্দবন্ধটা আলোচিত ছিল, তার সঙ্গে তো বামপন্থী তৎকালীন এক সময়ের যিনি বিধায়ক, তার নামটাও তো সংযুক্ত ছিল। অস্বীকার করতে পারবেন? নির্মল ঘোষ একটার পর একটা কারখানা বেচার যেমন অংশীদারিত্ব নিয়েছেন বামপন্থী বিধায়ক কিংবা রাজনৈতিক নেতারাও তার অংশীদারিত্ব নিয়েছেন। কিংবা ছেড়ে দিন, পরবর্তীকালে বিজেপির যারা যেসব রাজনৈতিক নেতা জয়েন্ট ভেঞ্চার ব্যবসায় যেতেন নির্মল ঘোষের পরিবারের সঙ্গে, তারাও তো নির্মল ঘোষের এই তোলাবাজির একটা অংশীদারিত্ব নিয়েছেন। বাসন্তী কটন মিলের মতো এত বড় একটা প্রপার্টি নির্মল ঘোষ যখন বেচছেন, তখন পানিহাটির কজন বিজেপি নেতা সেটাকে অস্বীকার করেছেন, কজন রাস্তায় নেমে বিরোধিতা করেছেন, কজন মঞ্চ বেঁধে সেটা মাইক্রোফোনে বলেছেন। শেষ 2026-এর নির্বাচনে বাসন্তী কটন মিল বিক্রির ব্যাপারে বিজেপি নেতারা চুপ করেছিলেন কেন? অধিকাংশ বিজেপি নেতারা এই প্রশ্নটাও উঠবে, বামপন্থী নেতারা কেন বাসন্তী কটন মিলের গেটের সামনে মঞ্চ বাঁধেননি? বিদ্যাসাগর কটন মিলের জমি যখন বিক্রি হচ্ছে, যখন বঙ্গোদয় বিক্রি হয়েছে, যখন বঙ্গশ্রী বিক্রি হয়েছে, যখন হারিকেন ফ্যাক্টরির জমি বিক্রি হয়েছে, যখন হস্তান্তর হয়েছে প্রিয়া বিস্কিটের কারখানার জমি কিংবা ডাকব্যাকের জমি যখন হস্তান্তর হয়েছে, বাম, তৃণমূল, বিজেপি সব কিন্তু এক বন্ধে দাঁড়িয়েছিলেন। কেউ অস্বীকার করতে পারবেন? বিজেপি নেতারা বলতে পারেন যে আমাদের তো সে সময় ক্ষমতা ছিল না, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা কি তারা পালন করেছেন? দু একজন রাজনৈতিক নেতা ছাড়া বাকিরা কী করছিলেন? জয়েন্ট ভেঞ্চার বিজনেসে ছিলেন। আজকে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে। নির্মল ঘোষ গ্রেফতারি হওয়াতে লাড্ডু বিলি হতে পারে, মিষ্টি বিলি হতে পারে, মিছিল হতে পারে,
কিন্তু আদতে নির্মল ঘোষের এই রাজনৈতিক উত্থানের বিরোধিতা দু একজন বিজেপির রাজনৈতিক নেতা বা দু একজন বামপন্থী নেতা ছাড়া কারা করেছেন, এই প্রশ্নটাও আজকে উঠবে। আমি এই প্রশ্নগুলো করছি তার কারণ নির্মল ঘোষের এই 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 জেলে যাওয়াটা এটা ইনএভিটেবল ছিল এবং হয়েছে, এবং শেষ পর্যন্ত আমার নিজের বিশ্বাস শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা কিন্তু কঠোরতম অবস্থানের দিকে যাচ্ছেন, এবং আমার নিজের বিশ্বাস আরও একাধিক মামলা নির্মল ঘোষের বিরুদ্ধে হবে। কিন্তু পানিহাটি বিক্রির মামলাগুলোও আসা দরকার। পানিহাটির পুরসভাকে কীভাবে তছনছ করে দিয়েছেন সেগুলোও আসা দরকার। মনীষ শুক্লা খুনের মূল কারিগর তো এই নির্মল ঘোষ ছিলেন। অনুপম দত্তের হত্যাকাণ্ডের পেছনে কার হাত ছিল, এই ইনভেস্টিগেশনগুলো এবার আসা দরকার। কোনো বিজেপি নেতার মুখে এই কথাগুলো স্থানীয়ভাবে জেলা পর্যায়ের নেতার মুখে শোনেন যে মনীষ শুক্লা, একাধজন বলেন অবশ্য, কিন্তু বাকিরা বলেন না কেন মনীষ শুক্লা খুনের ব্যাপারে নির্মল ঘোষের শাস্তি চাই। কেন এই দাবিটা ওঠে না তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেও যে অনুপম দত্ত খুনের হত্যার তদন্তের ব্যাপারে নির্মল ঘোষের ভূমিকা বা তার পরিবারের ভূমিকাটাও বিচার্যের মধ্যে আসুক? প্রশ্নগুলো সবকটাই আসবে। আগামী দিনে আরও বেশি করে এই প্রশ্নগুলো করব। যে রাজনৈতিক নেতারা নির্মল ঘোষের পরিবারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের রাজনীতি এই পানিহাটির বুকে দিনের পর দিন করেছেন, তিনি বাম হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, এবং তৃণমূলের অংশীদারে হতে পারেন, কংগ্রেসি নেতারাও হতে পারেন, প্রত্যেকেই কিন্তু এবার র্যাডারের আওতায় আসা উচিত। বাসন্তী কটন মিলের ব্যাপারে কেন চুপ থেকেছেন দিনের পর দিন বিজেপির নেতারা, যখন নির্মল ঘোষ জমিটা বেচছেন? কত মানুষের জীবন জীবিকা চলে গেছে ভাবেননি আপনারা? যখন ডাকব্যাকের জমি ওয়্যারহাউসের জন্য হস্তান্তর হলো, ডাকব্যাকের অসহায় শ্রমিকগুলোর পাশে কেউ দাঁড়িয়েছেন? অসংখ্য জমির কথা বলতে পারি, যেভাবে গ্লাস ফ্যাক্টরির জমি ফোরস্কোয়ারের হাতে এই ঘোষ পরিবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কজন সিপিএম নেতা, কজন বিজেপি নেতা, কজন কংগ্রেসি নেতা প্রতিবাদ করেছেন, সব আন্ডারস্ট্যান্ডিংয়ের ফর্মুলায় চলেছিলেন। ঠিক একইভাবে সিবিআইয়েরও ভূমিকাটা তদন্তের মধ্যে আসা উচিত। নির্মল ঘোষের গ্রেফতারি কিন্তু সেই প্রশ্নটাও তুলে দিল। সীমা পাহুজা, সম্পদ মিনার ভূমিকাটাও ইন্টারোগেশনের মধ্যে কি রাজ্য পুলিশ আনবে? আনা তো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ডাকবে, সেই প্রশ্নটাও তো আসা উচিত। আমি আইনগত দিক থেকে এই এন্টায়ার মামলাটায় নির্মল ঘোষ কোনোভাবে ছাড় পেয়ে যাবেন না তো? ভয় আছে। বিশ্বাস শুধু একটাই, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা, রাজ্য বিজেপির মন্ত্রিসভা, তারা অন্তত আছেন নির্মল ঘোষকে দীর্ঘকালীন একটা অধ্যায়ে জেলের মধ্যে যাতে কাটাতে হয় সে দৃশ্যটাকে সুনিশ্চিত করার জন্য। কিন্তু আইন কি বলছে, আমি সরাসরি এই বিষয় নিয়ে কথা বলছিলাম। এই মামলায় নির্মল ঘোষের যে নির্মল ঘোষ জামিন পাওয়ার যে হাইকোর্টে গিয়ে বারবার চেষ্টা করছিলেন, সেটা যিনি বিরোধিতা করেছেন, যিনি আইনজীবী হিসেবে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, নির্মল ঘোষের এই গ্রেফতারি প্রসঙ্গে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম। কি বলেছেন শুনুন। মূলত রাজ্য পুলিশ যেটা বোঝা যাচ্ছে আপাতত সেটা হলো যে নির্মল ঘোষ এই যে দেহটাকে সৎকার করে দিলেন যত তাড়াতাড়ি সম্ভব শ্মশান ঘাটে, এই অ্যাঙ্গেলটা রাজ্য পুলিশ মূলত তদন্ত করে দেখতে চাইছে। যেটা সিবিআই এর করা উচিত ছিল, যেটা সিবিআই কি কারণে করলো না আমরা জানি না। সিবিআই এর এই জায়গাটা আমার মনে হয় রাজ্য সরকার, রাজ্য পুলিশ এই জিনিসটা করে দেখাতে চাইছে বা করে দেখতে চাইছে যে কি হয়েছে। কারণ নির্মল ঘোষের বিরুদ্ধে তো এই অভিযোগটা ছিল। তিনি এই ডেড বডিটাকে তাড়াতাড়ি করে ক্রিমেশন করিয়েছেন, এবং সব থেকে বড় কথা তিনি কেন করিয়েছেন, তার উপরের কোনো বস নিশ্চয়ই ইনস্ট্রাকশন দিয়েছিল, তাই জন্য তিনি করেছেন, জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য করেছেন। সিবিআই এখানে যখন ইনভেস্টিগেশনে নামলো, তখন এই জায়গাটা তো সিবিআই এর সবার আগে তদন্ত করে দেখা উচিত ছিল। আমরা দেখেছিলাম টালা থানার আইসিকে সিবিআই গ্রেপ্তার করেছিল, কিন্তু তার পরবর্তীকালে তদন্ত নিয়ে আমরা কিন্তু সেইভাবে অগ্রগতি দেখিনি সিবিআই এর মধ্যে। সেটা রাজ্য সরকার এখন দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা করছে। তারা ক্রিমেশনটাকে তিনি কেন তাড়াতাড়ি করে ক্রিমেশন করিয়ে দিলেন, কারণ মেন তথ্য প্রমাণটাই তো চলে গেল। আপনি যেহেতু আইনজ্ঞ, আমি সেই জন্য আপনার কাছে প্রশ্ন করছি, যে কাজটা সিবিআই এর করার কথা ছিল সিবিআই করেনি, রাজ্য পুলিশ এখন সেটা করছে, তাহলে তো সিবিআই কেও আলটিমেটলি মানে এই তদন্তের আওতায় আনা উচিত। যে সিবিআই কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে নান্টুর কাছ থেকে জানতে চায়নি, বা বোঝার চেষ্টা করেনি, বা বার করার চেষ্টা করেনি যে কে তাকে ইনস্ট্রাকশনটা দিয়েছিল। এবং এটা তো অফিসিয়ালি মানে কোনো কোর্টের রিপোর্টেও আমরা পাইনি, সেই জন্যই আমি আপনাকে প্রশ্নটা করলাম। দেখুন, এটা নতুন করে একটা এফআইআর হয়েছে, এফআইআর হতে পারে, এফআইআর হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। সেইটা তদন্ত রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন তারা করবে, পুলিশ প্রশাসন করবে। তবে সিবিআই যখন এই তদন্তটা পেয়েছিল, তখন এই জায়গাটা নিয়ে সিবিআই এর কিন্তু এগোনো উচিত ছিল, যে কি করে এই ঘটনাটা ঘটলো আর কারা এই তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা কি করলো। এটা সিবিআই কিন্তু আরো সঠিকভাবে করতে পারতো।
এটা সিবিআই এর তখন সুযোগও ছিল। তাহলে কি তার পরবর্তী তাহলে সিবিআই এর সীমা পাহুজাও কেউ ইন্টারোগেশনের মধ্যে আনা উচিত নয় কি, যে কিসের জন্য দেখুন, আপনারা নির্মল ঘোষকে রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে। যদি তদন্তের এটা উঠে আসে তখন ডেফিনেটলি যারা যারা তদন্তে উঠে আসবে তাদেরকে ডেফিনেটলি তদন্তের আয়তায় এনে রাজ্য সিবিআই পুলিশকে এরও কোনো জিজ্ঞাসাবাদ করতে হবে। সিবিআই এরও কোনো নেক্সাস কি জড়িত ছিল যে কভার আপ মিশনে নির্মল ঘোষে গার্ড করার মিশনে? দেখুন, সিবিআই যখন নেমেছিল সে তথ্য প্রমাণ একটা অংশ, তৎকালীন রাজ্য প্রশাসন একটা অংশ প্রমাণ লোপাট করে দিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালেও কিন্তু প্রমাণ পাওয়া যেত না তা নয়, অভিযোগ কিন্তু ছিল, সেই অভিযোগের ভিত্তিতে করেনি। আপনি আবার বলছি, আপনি টালা থানার ওসিকে গ্রেফতার করলেন এবং তারপরে তারপরে আপনার আমরা দেখতে পেলাম না। নির্মল ঘোষের কাছ থেকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে বার করা গেল না যে কে তাকে নির্দেশ দিয়েছিল? নির্দেশটা কি ঝাড়খণ্ড থেকে এসেছিল তাড়াতাড়ি দেহ লোপাটের? এটা প্রকাশ্যে আসছে না কেন? এটা আমাকে ভাবিয়েছে বলে আপনাকে প্রশ্নটা করছি। এবং সেই জন্য তো সিবিআই কেও একই সঙ্গে ইন্টারোগেশনের মধ্যে আনা উচিত রাজ্য পুলিশের। সেটা আইনত কি সম্ভব? দেখুন, রাজ্য পুলিশ তদন্ত করতে গিয়ে যদি মনে করে যে কাউকে ইনভেস্টিগেশনের মধ্যে আনবে, সেটা যিনি যেই হতে পারেন তাকে আনতে পারেন, তাতে আইনত কোনো বাধা নেই। যদি রাজ্য পুলিশ মনে করেন যে কোনো অফিসারকে, কোনো অন্য ডিপার্টমেন্টের অফিসারকে কাউকে তদন্তের মধ্যে নিয়ে আসবেন, সেটাতে কোনো বাধা নেই। আমি